মাকে তুই কোথায় গেলি বাবা? সেই বেলা 10টার দিকে গিয়েছিস তুই পাঠশালায়। সারা চম্পলা নগরের বাচ্চারা তাদের মায়ের কাছে ফিরে এসেছে, কিন্তু তুই তো ফিরিয়ে এলি না রে বাবা। ওরে পুত্র আমার, তুই কি এই হতভাগী মাকে ভুলে গেলি রে? তুই তো জানিস বাবা, তোকে এক মুহূর্ত যদি না দেখতে পারি মনে হয় সারা বিশ্ব যেন আমার অন্ধকার হয়ে গেছে। তুই ফিরে এক এক করে 6টি পুত্রকে হারিয়ে কত ভাগ্যের ফলে তোকে পেয়েছিলাম রে, কিন্তু আমার জানা ছিল না এই বৃদ্ধ বয়সে এইভাবে তোকে আমি হারিয়ে ফেলবো। তুই একটিবার মা বলে ফিরে আয়, তুই একটিবার ফিরে। কোথায় গেলি রে ওরে আমার লখা? একেবারে মা বলে কোলে আই রে লখা।
বাইরে গিয়ে দেখি তো। ওরে লোহাই, রানীমা, রানীমা, মন্ত্রী কাকু, এই তো মন্ত্রী কাকু এসেছে। মন্ত্রী কাকু, আপনি অমন করে হাহাকার করে কাঁদছেন, বুঝেছি রানীমা, আমি আপনার দুঃখটা বুঝি। কারণ এক এক করে আপনার ছয়টি পুত্র ইহলোক থেকে পরলোকে গমন করেছে। তো তাই তো পুত্রদের বিয়োগ ব্যথাই আপনি অমন করে কাঁদছেন। না মন্ত্রী কাকু, যারা চলে গেছে তারা ফিরে আসবে না। তবে কি আমি আমার দাদু তাদের ভাই- জন্য কাঁদছি না গো মন্ত্রী তবে কাকু। কি আমার দাদু ভাই লক্ষিন্দর কোনো কটু কথা বলে আপনার সরল প্রাণে আঘাত এনেছে? না মন্ত্রী কাকু, আমি কথা দিচ্ছি রানীমা, যদি তাই হেঁটে থাকে আমি দাদু ভাইকে বুঝিয়ে বলবো, লখাই জননীর প্রাণে অমন করে আঘাত আনতে নেই। মাকে যদি তুমি কাঁদাও তোমাকেও কাঁদতে হবে। না মন্ত্রী কাকু, না। আমার লক্ষ্যে আমাকে কোনো কটু কথা বলেনি। তবে কি হয়েছে জানো মন্ত্রী? কি হয়েছে? সেই বেলা 10টার দিকে আপনি আমার পুত্রকে সেই পাঠশালায় নিয়ে হ্যাঁ, গেছিলেন। পাঠশালায় আমি ওকে নিয়ে গিয়েছিলাম। কিন্তু জানেন মন্ত্রী কাকু, সেই পূর্বের বেলা পশ্চিমে গড়ে চলে যায়, কিন্তু আমার পুত্র যে আমার কাছে ফিরে এলো না গো। রানীমা, কি বলবো, কি বলে অভাগিনী জননীকে সান্ত্বনা দেবই আমি? রানীমা, আমি কথা দিচ্ছি আমার ছোট্ট দাদু ভাই লক্ষিন্দরকে সারাটি চম্পকনগর তন্ন তন্ন করে ঘুরে আপনার বক্ষ মাঝারে ফিরিয়ে দেব। সত্যি বলছেন মন্ত্রী কাকু? হ্যাঁ রানীমা, আমার দৃঢ় বিশ্বাস আমার দাদু ভাই আমায় ছেড়ে সুন্দর চম্পলা ফেরে কোথাও যেতে পারে না। তাই যেন হয় মন্ত্রী কাকু, তাই যেন হয়। আপনি তো জানেন আমার এই লখাই ছাড়া আমার এই পৃথিবীতে আমাকে মা ডাকার মতো কেউ নেই মন্ত্রী কাকু। রানীমা, বিপদের দিনে ধৈর্য হারাতে নয়, ধৈর্য ধরতে হয়। এই মুহূর্তে আমি ছুটে চললাম আমার দাদু ভাই লক্ষিন্দরের ঘরে। যা মন্ত্রী কাকু, আপনি যা। প্রকাশ করি না, বিলম্ব নয়, অবিলম্বে এই গসাগরে প্রবেশ করে এই গসাগরে দ্বারখানা এই মুহূর্তে আমি বন্ধ করে দিলাম। দাদু ভাই, কই? সারাটি চম্পক নগর আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও তোমার দাদু ভাইয়ের দেখা পেলাম না। ওগো করুণাময় ঈশ্বর, ওগো জ্ঞানের দেবতা দেবাদিদেব শৈলেশ্বর, আমি কাজ পরাজিত হয়ে যাব। আমি আমি রানীমাকে কথা দিয়েছিলাম যে কোনো প্রকারে হোক না কেন আমি আমার দাদু ভাই লক্ষিন্দরকে ফিরিয়ে দেব ওনার বক্ষ মাঝারি। বলে দাও ঠাকুর, আমি কোন পথে যাব, কোন পথে গেলে দাদু ভাইয়ের দেখা পাবো? দেখি গোসা ঘরে দরজা বন্ধ করে রয়েছে কেন? এই গোসা ঘরে কি আমার দাদু ভাই লক্ষিন্দর প্রবেশ করেছি? না না, তাই বা হয় কি করে? কি এমন বয়স তার? বেশ, আমি দরজায় ধাক্কা দিচ্ছি। কে কে বাইরে হইতে দরজায় অমন করে টোকা মারে? এ কি দাদু ভাই লক্ষিন্দরের কণ্ঠস্বর না? কে মন্ত্রী হতো নাকি? দাদু ভাই, তুমি গোসা ঘরে প্রবেশ করেছো, হ্যাঁ দাদু। কি এমন অভাব তোমার? তোমার গর্ভধারিণী জননী তোমার এই বিহনে কাঁদতে কাঁদতে অন্ধ পাগল প্রায়। বেরিয়ে এসো দাদু ভাই, মা
যে ভালো নয়। দাদু, এই গসাগরতে বেরোবো, কিন্তু বেরোনোর আগে তোমায় যে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে। দাদু ভাই, হ্যাঁ দাদু। কথাটা বলবার পূর্বে তোমার কণ্ঠ কম্পিত হলো না? তোমার জিহ্বাখানা আড়ষ্ট এলো না? বুঝেছি দাদু ভাই, বুঝেছি। আমি তোমার নিজের দাদু ভাই নই তো। দাদু, আমি তোমার পিতার বেতনভুক্ত কর্মচারী বলে তোমার সাথে অঙ্গীকারে আবদ্ধ হতে বলছি। আসলে বোঝাটা তো ভুল আমার। দাদা, পর কি কখনো আপন হয় গো? এ কি বলছো? পর তো চিরদিন পরেই থাকে। না দাদু, তুমি আমার আপন দাদু। তাই তো এত বড় প্রতিদান দিচ্ছ আজকের দিনে। বেশ দাদু ভাই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবকে সাক্ষী রেখে করলাম অঙ্গীকার। এক সত্য দুই সত্য সত্যদের আমার এই সত্য লঙ্ঘলে কেহ না পাইবে নিস্তার। মোচন করো বাসর ভয় গোসা করেন না। বেশ, তুমি যখন আমার এই সঙ্গে সেই 300 অঙ্গীকার করেছো, তুমি গোসা করে দ্বারখানা মোচন করে দাও। বেশ, আমি তাই মোচন করে দিচ্ছি। তোমার নয়নের জল। কে দেখবে এই বৃদ্ধ কর্মচারী চোখের জল? না, কে বলে তুমি কর্মচারী? দাদু ভাই, থাক সেসব কথা। তোমার চাঁদ বদনখানা যেন মলিন হয়ে গেছে। এসো দাদু ভাই, তুমি কিছু খাবে? চলো। দাঁড়াও দাদু, আমার ক্ষুধার্ত যেন কোথায় হারিয়ে গেছে। শুধুমাত্র কি যেন বলবে বলছিলে না? হ্যাঁ হ্যাঁ, কিসের অভাব রয়েছে? আমি তোমায় যার জন্য 300 অঙ্গীকার করিয়েছি, এই কথা তো আমায় বলতেই হবে। আমি কথা দিচ্ছি, তোমার ওই অভাব আমি আমার প্রাণের বিনিময়ে হলেও পূর্ণ করব। দাদু, তুমি আমায় ছোট থেকে কোলে পিঠে করে এত বড় করে তুলেছ। আমি যখন যা চেয়েছি তুমি আমায় তাই দিয়েছো। আজ আমি তোমার কাছে নতুন করে কিছু চাইবো। বলো। বেশ, আমি তাই বলছি। পথে যেতে যেতে বলবে। আমার চাওয়া তোমার কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি। বেশ। শোনো শোনো ও মনে দাদু, দাদু ভাই, বলি যে তোমারে বলো। স্কুলেতে আর যাব না, সে কি? জানাবে পিতাকে গো। শোনো শোনো প্রাণের দাদু গো। দাদু ভাই, হ্যাঁ, তুমি পাঠশালায় যাবে না? শোনো শোনো ও মনে দাদু, বলি যে তোমারে স্কুলেতে আর যাব না, জানাবে পিতাকে গো। শোনো শোনো প্রাণের দাদু গো। আচ্ছা, পাঠশালা তুমি কেন যাবে না? কেন যেতে চাইছি না? আমি বেশ বলছি। লেখা পড়াইও দাদু, মন নাকি বসে। লেখা পড়া ছেড়ে দাদু, আর কর্ম করতে চাই। শোনো শোনো প্রাণের দাদু গো। দাদু ভাই, আর একটি কর্ম করতে চাই আমি। তোমার লেখাপড়ায় মন বসছে না? হয়তো না। মাস্টার মহাশয় তুমি বকুনি দিয়েছেন না না না, লেখাপড়া বারণে বলে। তবে তুমি লেখাপড়া ছেড়ে কি করবে, কি কর্ম? ও আমি কি কর্ম করতে চাই, হ্যাঁ, এমনকি আমি কি চাই তাই বলি কেমন? বলো। পিতার কনে বলবি দাদু, মোর বিয়ের কথা। অসভ্য। বিয়ের ছাড়া ও গো দাদু, প্রাণে নাই বাঁচবো গো। শোনো মোর প্রাণের দাদু গো। চল। হ্যাঁ দাদু, এ করবো। বিয়ের জন্য একেবারে যেন আজ বড় বিচলিত হয়ে পড়েছে। দেখো,
বিয়েটা তো গাছের ফল বা নদীর জল নয়, তুমি চাইলেই পাবে না। আমি কি বলি জানো, বিয়ের বদলে তোমায় আমি শত শত দাসী করে দেবো। না না না, এগুলো আমার কোনো প্রয়োজন নেই। তাহলে? শুধুমাত্র আমি বিয়ে করতে চাই, আর বিয়ের কথাটা তোমায় সে পিতার কর্ণে তুলে দিতে হবে। তোমার পিতা মাতা যদি রাজি না হন, আর আমার কথা মতো যদি কার্য না হয়, তাহলে সে দেখো সর্বমুখে রইয়া আছে সে গঙ্গা। হ্যাঁ এই মুহূর্তে গঙ্গা থেকে এই প্রাণকে আমি বিসর্জন করে দেব। দাদু ভাই, আমি এক এক করে ছয়টি দাদু ভাইকে হারিয়েছি, তোমাকে আমি আর হারাতে পারবো না দাদু ভাই। দাদু, তুমি যাও, তোমার গর্ভধারিণী জননী এক হস্তে দুগ্ধের বাটি ধরে এলো কেসে লখাই লখাই বলিয়া কাঁদিয়া কাটাই পাগলিনী নাই। যাও দাদু ভাই, সত্যি দাদু, তুমি যাও। চরণে মনে হয় আমার যেন কাঁদতে কাঁদতে যেন একেবারেই পাগলিনী হয়ে গেছে মনে হয়। মা কাঁদবেন না, তাই কখনো হয়? বেশ, বিলম্ব নয়, অবিলম্বে যাব ছুটে সে মায়ের নিকটেতে। মা, মা, আমি আসছি মা। হাই সও, কে কে দিল এই কুমুদি তাহারে? আরে না, ছুটে যাব এই মুহূর্তে আমি সদাগর মহাশয়ের নিকটে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, শম্ভ। আজ আমার কি আনন্দ, আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ আজ সে মনের আনন্দে পাঠশালায় লেখাপড়া করছে। সে যেদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমার এই চম্পলার বুকে মাথা তুলে দাঁড়াবে, সেই তো হবে আমার অদূর ভবিষ্যৎ। না, মন্ত্রী কাকা, একি আমি কি দেখছি? আপনার মলিন বদন, আপনার অশ্রু বাড়ি, কিন্তু কেন? সদাগর মহাশয়, আজ আমি বাধ্য হয়েছে আপনার নিকটে আসতে। মন্ত্রী মহাশয়, হ্যাঁ, আপনাকে কি কেউ কোনো কটস্থ করেছে? ঠিক বলেছেন, কটু কথা বলেছে আমার। বলুন, একটিবার প্রকাশ করুন মন্ত্রী কাকা। কেন? কে আপনাকে কটস্থ করেছে? আমি তাকে এমন শাস্তি করব, ও মর্মে মর্মে বুঝতে পারবে যে এই চম্পলার অধীশ্বর কত ভয়ঙ্কর হতে পারে। কিন্তু তাকে আপনি সাহায্য করতে পারবেন না। মন্ত্রী কাকা, আপনি কি বলছেন? আপনার কঠিন হস্ত শিথিল হয়ে যাবে। আমার কঠিন হস্ত শিথিল হয়ে যাবে? হ্যাঁ, না না, এ কোনোদিন হতে পারে না মন্ত্রী কাকা, এ কোনোদিন হতে পারে না। আমি আমার বিচারকের আসনে বসে এতদিন যত ন্যায্য বিচার করেছি, আমি আজ তার অমর্যাদা করব না। সদাগর মহাশয়, আমি কেন এসেছি জানেন? কেন মন্ত্রী কাকা? একটু পূর্বে আপনি বলছিলেন না আপনার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর রাজ সিংহাসনে বসবে, রাখবে সমস্ত প্রজাবৃন্দের সুখ দুঃখের খবর। মন্ত্রী কাকা, আপনি তো সবই জানেন। 6 সন্তানকে হারিয়ে আমি লক্ষিন্দরকে পেয়েছি। লক্ষিন্দর ছাড়া আমার আর আপন বলতে কে আছে বলুন? তাই তো লক্ষিন্দরকে নিয়ে আমার বড় স্বপ্ন, লক্ষিন্দরকে নিয়ে আমার বড় আশা যে সেই হবে একদিন আমার অদূর ভবিষ্যৎ। সব স্বপ্ন তো বাস্তবে রূপান্তরিত হয় না। কি বলতে চাইছেন মন্ত্রী কাকা? আমার দাদু ভাই লক্ষিন্দর লেখাপড়া করছে না, মন্ত্রী কাকা, সে গোসা ঘরে প্রবেশ করেছে। আপনি কি শোনালেন মন্ত্রী কাকা? ঠিক আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ সে আজ ওই নোংরা গোসা ঘরে, তার অভাব রয়েছে। ছি মন্ত্রী কাকা, এ কথা শোনবার পর আজ আমার উঁচু মস্তকটা যেন বারবার নিচু হয়ে যাচ্ছে। আমার মান সম্মান ধুলোয় ধূলিসাৎ হয়ে যাচ্ছে। মন্ত্রী কাকা, বলুন। লক্ষিন্দর আজ আমার গোসা ঘরে প্রবেশ করেছিল, সে আজ আমি জেনেছি। যদি আমার চম্পলার কোনো প্রজা শোনে
যে আমার পুত্র আজ ওই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছিল, তাহলে ওরা হ্যাঁ, ওরা সবাই আমাকে তিরস্কার করে বলবে চপ্পলানো ঈশ্বর চাপ যে নিজের সন্তানের অভাব মেটাতে পারে না বলে তার সন্তান আজ ওই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে। ঠিক বলছে মন্ত্রী কাকা, হ্যাঁ? আমি ধনের অধীশ্বর, পানি এবং শ্রেষ্ঠ সওদাগর আমি। আমার আতালের ধনে পাতালে শুকায় আর সোনার কুম্ভভূমিতে গড়ায়। আমার পুত্রের কিসের এমন অভাব রয়েছে যে আমি পূর্ণ করতে পারিনি বলে সে আজ ওই গোসা ঘরে প্রবেশ করেছিল। আমার ছোট্ট দাদু ভাই দুর্লভ লক্ষিন্দর সে বিবাহ করতে চায়, লক্ষিন্দর বিয়ে করতে চায়। আপনি হাসছেন? হাসবো না, আপনার কথা শুনে আমি না হেসে আর পারলাম না মন্ত্রী কাকা। তো কেন? আমি তো বুঝতেই পারিনি যে আপনি এতক্ষণ ধরে আমার সঙ্গে রহস্য করছেন। আমি হ্যাঁ, আপনার সঙ্গে রহস্য করছি? কিন্তু এই রহস্য ছাড়া আর কি হতে পারে মন্ত্রী কাকা? সন্তান আমার বয়সে নবীন, এই নবীন বয়সে তো সে বিয়ে বলে উন্মাদ হতে পারে না। কিন্তু হয়েছে, দাদু ভাই আরো বলেছে যদি সপ্তম দিবসের মধ্যে ওর বিবাহ আপনি না দেন ওনাকে নিজের প্রাণ বিসর্জন দেবে অম্লান সাগর শরীরে। বিশ্বাস করি না, আমি এ কথা বিশ্বাস করি না মন্ত্রী কিন্তু কাকা। করতে যে হবে এই বিশ্বাস না, আমি তা বিশ্বাস করবো না যে আমার নাবালক সন্তান লক্ষিন্দরে এ কথা বলতে পারে। সন্তান আমার বয়সে নবীন, সে বিয়ে বলে কিছুতেই উন্মাদ হতে পারে না। আসলে সন্তান আমার বিয়ে বলে উন্মাদ হয়নি। কে? আপনি বোধহয় আমার সন্তানকে বিয়ে বলে উন্মাদ করিয়েছেন, তাই না? আজ আমি সব বুঝতে পারছি, একদিন আপনারই যুক্তি মতো আমি আমার 6 সন্তানের বিবাহ দিয়েছিলাম, আর তাদের বিবাহ দিয়ে আজ আমি সবাইকে সাগরের জলে বিসর্জন দিতে হয়েছে। আসলে আপনি ষড়যন্ত্র করে আমার লক্ষিন্দরের বিবাহ দিয়ে তাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছেন, তাই না? হ্যাঁ, আমি ঠিকই বুঝেছি। আসলে আমি বুঝতেই পারিনি যে আপনি এই বয়সেও বিবাহ না করে কোন আশায় আমার রাজপ্রাসাদে পড়ে আছে। আসলে আমার সিংহাসনের প্রতি আপনার বড় লোভ হয়েছে, তাই আমাকে নিঃস্ব করে দিয়ে আমার সিংহাসনে বসতে চাই না। সেই মন্ত্রী মহাশয়, আমার ভাবতেও বড় অবাক লাগছে। যার গৃহে পড়ে আছেন তার সঙ্গে প্রতারণা করতে আপনার এতটুকু দ্বিধা হলো না? আপনি শুধু প্রতারক নয়, আপনি একজন মিথ্যেবাদী, আপনি একজন নিমক হারাম। সদাগর মহাশয়, এতদিন ধরে চম্পক নগরে মন্ত্রিত্ব করে যা না পেয়েছিলাম তার চাইতে অনেক বেশি পাওনা আমি পেয়ে গেছি। একজন প্রতারকের স্থান তো পবিত্র রাজপ্রাসাদে নয়, একজন বিশ্বাসঘাতকের স্থান পবিত্র চম্পক নগরে নয়। স্বেচ্ছায় আমি মন্ত্রিত্ব পদ ইস্তফা দিয়ে আমার চোখগুলো যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। বিদায় গো চম্পক নগরের মাটিমা, বিদায় চম্পক নগরবাসীগণ। যদি কখনো মনের অজান্তে কোনো ভুল করে থাকি তোমরা আমায় ক্ষমা করে দিও। দাঁড়ান। সদাগর মশাই, আমি বয়স্ক তো, আমার ভুল হয়ে গেছে। আমি ভুলেই গেছি মন্ত্রিত্বের আভরণ এখনো রয়েছে, খুলে দেব। দাঁড়ান মন্ত্রী মহাশয়, আমার কথাগুলো শুনে রোজ বসে এই প্রাসাদ ছেড়ে চলে যেতে চাইছেন, তাই না? সদাগর মশাই, কিন্তু এই প্রাসাদ ছেড়ে যাবার আগে আপনি একটি
একটি ছোট্ট কথার জবাব দিয়ে যান তো মন্ত্রী কি কাকা। এমন জবাব চাইবেন আপনি? আপনি বলুন তো, এই পৃথিবীতে কোনো পুত্র যদি তার পিতার কাছে কখনো কোনো ভুল করে বসে, তাহলে কি পিতা হয়ে পুত্রকে ক্ষমা করে দেওয়া যায় না? নিশ্চয়ই যায়। আমি জানি মন্ত্রী কাকা, আমি জানি। আমিও রোজ বসে আপনাকে অনেক কটুস্থ করে ফেলেছি। আপনি আমার কঠিন কথাই বড় আঘাত পেয়েছেন, তাই আঘাত পেয়ে আমার প্রসাদ ছেড়ে আপনি চলে যেতে চাইছেন। কিন্তু আমার পিতার অবর্তমানে আমি তো আপনাকে আমার পিতৃ আসনে বসিয়েছি। পিতা হয়ে কি পুত্রকে ক্ষমা করতে পারেন না মন্ত্রী কাকা? আপনি বিশ্বাস করুন, আপনার কথায় আমি কিছু মনেই করিনি। কিন্তু আপনি বলতে পারেন, বলতে পারেন মন্ত্রী কাকা, কি? কেন কেন এই নাবালক বয়সী সন্তান আমার বিয়ে বলে উন্মাদ হলো? জানি না। কে তুলে দিল আমার নাবালক সন্তানের কর্ণে এই বিয়ের মহামন্ত্র? জানি না সদাগর মহাশয়। তবে তবে কি ওই বেটি চ্যাংমুড়ি কানি? মন্ত্রী কাকা, বলুন। আপনার মনে পড়ে, আপনার মনে পড়ে সেই দুলালী ধাত্রীমার কথা? দুলালী ধাত্রীমা। হ্যাঁ, ধাত্রীমা, ধাত্রীমা। একদিন লক্ষ্মীন্দর পাঠশালা থেকে ফিরে এসে আমাকে বলেছিল, যোগো পিতা, আমি আর কোনোদিন পাঠশালায় যাব না। তখন আমি লক্ষ্মীন্দরকে জিজ্ঞাসাও করেছিলাম যে কেন রে, এই নবীনী বয়সে তুই পাঠশালায় যাবি না কেন? ও তখন আমাকে কাঁদতে কাঁদতে বলল, সওদাগর, ওগো পিতা, আমি যখন পাঠশালা থেকে বাড়ি ফিরে আসি, তখন প্রথমা যে দুলালী ধাত্রীমা আমাকে বক্ষে জড়িয়ে ধরে ক্রন্দন করেনি কেন? আমি তৎক্ষণাৎ ভাবলাম, নিশ্চয় আমার লক্ষ্মীন্দ্রের প্রতি ধাত্রীমার কোনো লোভ রয়েছে। তাই তো সঙ্গে সঙ্গে ধাত্রীমাকে আনায়ন করলাম আমার রাজপ্রাসাদে। আমি যখন ধাত্রীমাকে জিজ্ঞাসা করতে লাগলাম, আপনি বলুন তো ধাত্রীমা, কেন কেন আপনি আমার লক্ষ্মীন্দরকে বক্ষে জড়িয়ে ধরে প্রত্যেক ক্রন্দন করেন? ধাত্রীমাতা নীরব হয়ে রইল। তখন আমি তাকে ক্রোধে বেত্রাঘাত করতে লাগলাম। আর আমি যখন ধাত্রীমাকে বেত্রাঘাত করি, তখন ধাত্রীমা আমার বেত্রাঘাত সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে ধুলায় লুটিয়ে পড়ল আর বলল, সওদাগর মহাশয়, দ্বাদশ বছরের মধ্যে লক্ষ্মীন্দরের বিবাহ দিলে বিবাহ নিশীতে মাছর ঘরে নাকি পদ্মার নাকি আমার লক্ষ্মীন্দরকে দংশন করবে। এ কথা বলতে বলতে ধাত্রীমাতা প্রস্তরে পরিণত হয়েছিল। আমার আজও মনে পড়ে মন্ত্রী কাকা, আমার আজও মনে পড়ে যখন চণ্ডী মণ্ডপের সামনে গিয়ে ওই শিলাই স্তূপ দর্শন করি, বারবার মনে পড়ে যায় সেই দুলালী ধাত্রীমার কথা। আপনি বলুন না, আপনি বলুন, সব কিছু জানবার পরেও আমি কি করে দ্বাদশ বছরের মধ্যে লক্ষ্মীন্দরের বিবাহ দেব? দেখুন, একটি কথা বলবো? মন্ত্রী কাকা বলুন। আমার দাদু ভাই লক্ষ্মীন্দর বয়সে নবীন, তাই যদি তার হাতে ছোট্ট একটা খেলনা তুলে দিই। খেলনা? হ্যাঁ মন্ত্রী কাকা, হ্যাঁ, কি এমন খেলনা লক্ষ্মীন্দর পেলে বিয়ে বলে বিস্মরণ হতে পারে তা বলতে পারে? আমার বেশ কিছু অর্থের প্রয়োজন। অর্থ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী কাকা, শুধু আপনি বলুন আমাকে কি করতে হবে। আমি ছুটে যাব উড়িষ্যার কটক শহরে। কটক? সেখান থেকে নিয়ে আসবো সুন্দর একখানা স্বর্ণগরল বাটুল, তুলে দেবো আমার দাদু ভাই লক্ষ্মীন্দরের হস্তে। আমার দৃঢ় বিশ্বাস, বাটুল পেলে বিয়ের কথা ভুলে যাবে। উত্তম উত্তম যুক্তি। লক্ষ্মীন্দর বয়সে নবীন, এই নবীন বয়সে সে স্বর্ণ গরুর বাটুল পেলে বাটুল নিয়ে খেলতে গিয়ে বিয়ের কথা বিস্মরণ হয়ে যাবে। আবার সে লেখাপড়া করবে, সে হয়ে উঠবে একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত, সেই হবে একদিন আমারও বর্তমানে এই চম্পলার অধীশ্বর। আর বিলম্ব নয় মন্ত্রী কাকা, আমার অর্থ ভান্ডার হইতে যত অর্থের প্রয়োজন আপনি নিয়ে ছুটে যান উড়িষ্যার কটক শহরে। কটক শহরের যেই প্রান্তেই থাক না কেন সেই স্বর্ণ গরুর বাটুল আপনি শুধু ক্রয় করে নিয়ে এসে আমার লক্ষ্মীন্দরের হস্তে দেবার ব্যবস্থা করুন। যাবো সদাগর মহাশয়,
আমি দেব তুলে সুন্দর স্বর্ণগোড়ল বাটুল। কারণ এক এক করে ছয়টি দাদু ভাইকে হারিয়েছি, কিন্তু শিবরাত্রি প্রদীপের শেষ চলতে দুর্লভ লক্ষ্মীন্দর ওকে আমি নিভে নিতে দেব না, হারিয়ে যেতে দেব না। ওরে বেটি পাতালবাসীর মনসা, তুই কি ভেবেছিস দ্বাদশ বস্ত্রের মধ্যে ছলনা করে আমার পুত্রের বিবাহ দিয়ে বিবাহ নিশীতে বাসর ঘরে তুই তোর নাগে দ্বারা আমার পুত্রকে দংশন করবি? কিন্তু না, সর্প নিয়ে এত দর্প তোর সর্প নিয়ে দর্প আমি চূর্ণ করে দেব। চম্পকনগরে মোর যত প্রজা আছে হেমতালের লাঠি দেব আমি প্রতি হাতে হাতে, তোর মতো কানের সর্পদর্প চূর্ণ করব আমি শুধু প্রচন্ড প্রহারে। তুই জানিস না এই চাঁদের সঙ্গে বিবাদ করা কত কঠিন, কত ভয়ঙ্কর হতে পারে। চম্পকনগরে ঘর, নাম মোর চন্দ্রপতি সৌদাগর, মনসার সহিত বাদ আমি করি নিরন্তর। তাই হে টেনে লইয়া হস্তে আমি দিবানিশি ঘুরি, ওই কুচক্রি কানের অন্বেষণ আমি প্রতি ঘরে ঘরে করি। একবার যদি আমি দেখা পাই তোর, মরিব মাথায় বাড়ি সেনা বাঁচবে। আপদ ঘুচিবে মাম, আমি বাবা বাহুতি পরম পরম কৌতুকে হবে মোর চম্পকনগর রাজ্যে বসতে।